কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারি। কথা আছে না, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। আমাদের জন্য এই লড়াইটা সার্বজনীন। আমাদের যে ব্যর্থতার আলোচনা, সেখানে মূল আলাপটা আসে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যেই একটা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখানে হয়তো আমরা পৌঁছাতে পারিনি। সেটার জন্য অনেকেই রাজনৈতিকভাবে অনেকে মনে করে যে আমার কোনো দোষ নাই, অপরের দোষ। কিন্তু আমার মনে হয় কালেকটিভলি এটা একটা আমাদের কালেকটিভ ফেলিওর হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তাৎক্ষণিকভাবেই গণঅভ্যুত্থানের পরে দায়িত্বে এসেছিল, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমালোচনা আছে। আমারও এক ধরনের আত্মসমালোচনার জায়গা থেকে, আমি যেহেতু সরকারের অংশ ছিলাম, আমার মনে হয়েছে যে এক তো রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল, এটা আপনারা দেখেছেন যে হাজার হাজার শত শত আন্দোলন, এবং রাজনৈতিক দলগুলো বিএনপি প্রায় এক মাসের মতো সচিবালয়, পরবর্তীতে যমুনায় ঘেরাও করে রেখেছিল, আপনারা সবাই জানেন। এবং সরকার কোনো উদ্যোগ নিতে গেলেই জরুরি ডেলিগেশন গিয়ে সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ, যেমন রাষ্ট্রপতি পরিবর্তনের আলাপ হচ্ছে, জরুরি ডেলিগেশন গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে এটা করা যাবে না, এটা করলে এই জটিলতা ওই জটিলতা, আমরা সহযোগিতা করবো না, এরকম নানা কিছু। তো এরকম আরও কিছু উদ্যোগ নিতে গেলেই তখন এই চাপগুলো আসতো, অসহযোগিতাগুলো সামনে আসতো। কিন্তু সেখানে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারেরও আরও কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেকটিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। সংস্কারের ক্ষেত্রে আমরা যেই নতুন বাংলাদেশের কথা, বা একটা আবার যেন ফেসিবাস ফিরে না আসে, সেই কাঠামোগত একটা রাষ্ট্র বিনির্মাণের কথা গণঅভ্যুত্থানের সময় থেকে বলে আসছি, বা যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে, আমার আপনার মধ্যে আছে, এটা আমাদের একটা প্রথমে বোঝাপড়া ছিল যে আমরা সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এটার একটা বাস্তবায়ন করব। তো তখন আলোচনা আসলো যে এই সরকারের এই এজেন্সি আছে কিনা সংবিধান পুনর্লিখনের। তারপরে ঐক্যমত্য কমিশন হলো, প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন হলো, তাদের রিপোর্ট আসলো, ঐক্যমত্য কমিশন হলো, রাজনৈতিক দলগুলোর সাথে বসে এবার একটা জুলাই সনদ করা হলো। এবং মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে আস্তে আস্তে সরে এসে কম্প্রোমাইজ করে করে এক ঐক্যের স্বার্থে, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করার স্বার্থে পুনর্লিখন থেকে আমরা সংস্কারে আসলাম। এখন তো সংস্কার থেকে এটা সংশোধনে চলে এসেছে, আপনারা জানেন। তো পরবর্তীতে গণভোটের মাধ্যমে একটা লেজিটিমেসি, যে এজেন্সি নিয়ে প্রশ্নটা ছিল যে এই সংস্কারগুলো এটার বৈধতা কি, যে আমরা বসে করলেই তো হয়ে গেল না। তো সেই জায়গা থেকে গণভোটের মাধ্যমে একটা বৈধতা আদায়ের চেষ্টা করা হলো, এবং গণভোটে 70% জনগণ এই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনের পরে আর সেটা করেনি। তো আমাদের আরেকটা ভুল আমি বলবো, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে কখনো রাজনীতি করিনি, আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম। ফলে ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন কীভাবে চিন্তা করে, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা অন্যান্যরা কীভাবে চিন্তা করে, সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরা শিখলাম যে এদেরকে পরবর্তীতে আর বিশ্বাস করা যাবে না। একদম স্টার্টিং ফ্রম প্রাইম মিনিস্টার, তিনিও বলেছিলেন আমাদেরকে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তিনি এই বিষয়ে আর কোনো কথা নির্বাচিত হওয়ার পরে বলেন নাই। তার পক্ষ থেকে তার মুখপাত্ররা বলছেন যে আমরা নির্বাচনের জন্য আমাদেরকে এই প্রতারণার আশ্রয় নিতে হয়েছিল। তো এটা আমাদের একটা জাতিগত শিক্ষা। একটা হচ্ছে আমার জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আবার সবার জন্য, যে কাকে পরবর্তীতে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস করা যাবে না, কারা কথা দিয়ে রাখছে কি রাখছে না। আমাদের যতটুকু সক্ষমতা আছে, সেই সক্ষমতা দিয়েই আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়াতে গিয়েও হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেলে ছিলাম, আবার এখন নতুন করে হামলা মামলার শিকার হচ্ছি। সামনেও হয়তো
হব, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি এবং বিশেষ করে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের প্রতি, সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য আমরা আমাদের লড়াইটা চলমান রাখবো। ফুয়াদ ভাই খুবই কারেক্টলি বলেছেন যে পৃথিবীতে কোনো বিপ্লবের আরও অনেক রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, আরও অনেক প্রস্তুতি নিয়ে বিপ্লব হয়েছে। আমাদের তো প্রস্তুতি সেরকমভাবে ছিল না, কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু তাদের কিন্তু ওই বিপ্লবের পরে যে তারা একটা আইডিয়াল সিচুয়েশনে পৌঁছে গেছে, তারা যেইভাবে আকাঙ্ক্ষা করেছিল সেখানে পৌঁছে গেছে এবং সেভাবেই চলছে এরকম কিন্তু না। ওই লড়াই কিন্তু চলমান আছে এবং নতুন নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসছে, সেটা নিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমি ওইটাকে এভাবেই দেখি। একটা কথা আছে না, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। আমাদের জন্য এই লড়াইটা সার্বজনীন। কখনোই আমরা এই ইহজীবনে একদম আইডিয়াল সিচুয়েশনে পৌঁছে যাব, এটা কোনো পৃথিবীতে কোনো দেশে এটা নজির নেই। তবে ডেভেলপমেন্ট আরও বেশি হতে পারতো। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো অধ্যাদেশ দিয়ে করা সম্ভব ছিল, যেগুলো করেছে সেগুলো নির্বাচনের পরে বিএনপি আনডান করে দিল। আমাদের অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য দুদক, নির্বাচন কমিশন সহ আরও অনেকগুলো মানবাধিকার কমিশন করার কথা ছিল এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য অধ্যাদেশ করা হয়েছিল, বাস্তবায়নও করা হয়েছিল, পৃথক সচিবালয় করা হয়েছিল। তো এগুলোকে আবার আনডান করে পেছন দিকে বিএনপি সরকার হাঁটা শুরু করলো। তো আমাদের যেটা বলছিলাম যে এই লড়াইটা হয়তো আমাদের আরও কন্টিনিউ করে যেতে হবে। তবে আমাদের জায়গা থেকে একটা প্রতিজ্ঞা আমরা দিতে পারি যে আমরা চেষ্টাটা করে যাব। হয়তো এই জন্য আমরা হামলার শিকার হবো। ইতিমধ্যে আপনারা দেখছেন সারা দেশে কী হচ্ছে। কথা বলার জন্য আমাদের উপরে হামলা করা হচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্রশক্তির একটা ছেলে, মাত্র 17 বছর বয়সী একটা ছেলে, তার এই বয়সে তার একটা চোখ চিরতরে তাকে হারাতে হয়েছে, আরেকটা চোখেও সে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। তো আমরা আবার খুব দ্রুত সময়ের মধ্যেই ওই অত্যাচার নিপীড়নের পাটাতনে হয়তো চলে আসলাম, কিন্তু আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আমাদের আবার সফলতার কথা যদি বলি, আমাদের 24 সালের গণঅভ্যুত্থানের আগে 3টা নির্বাচনে ভোট চুরি হয়েছে, আপনারা জানেন। কোনো বিরোধী দল ছিল না এবং সরকারি দলও অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু এবার আমাদের এই 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, নির্বাচনের পর সরকারি দল আছে, বিরোধী দল আছে, সংসদে অ্যাটলিস্ট আলোচনা হচ্ছে, একটা গণতান্ত্রিক পরিবেশ মোটামুটি আছে বলা যায়। আমরা এখানে বসে নির্ভয়ে হয়তো সমালোচনা করতে পারছি, কতদিন করতে পারবো জানি না। সেজন্য আমরা চেয়েছিলাম কাঠামোগতভাবে যেন আমাদের এই বাক স্বাধীনতাটাকে রক্ষা করা যায়, সেটা তো আমরা এই সংস্কার না হওয়ার কারণে পারলাম না। তো এই সফলতাগুলোর দিকেও আমাদের দেখতে হবে এবং এগুলো কীভাবে সাস্টেইন করা যায়, কীভাবে দীর্ঘমেয়াদে রাখা যায়, সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এবং সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে আমি দেখি, সেটা হচ্ছে জনগণের মধ্যে একটা রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে এবং জনগণের একটা বৃহৎ অংশ প্রতিবাদ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। তারা নিয়মিত এই আলোচনাগুলোতে থাকছে এবং তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে, যেটা গণঅভ্যুত্থানের আগে খুব পরিচিত দৃশ্য ছিল না। তো এই অ্যাওয়ারনেসটা খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাওয়ারনেসটা যদি থাকে তাহলে ফিউচারে কেউ সহজে ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। তার একটা ভয় থাকবে যে আমরা যদি এটা করি তাহলে জনগণ কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। তো জনগণের শক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায়, এবং জনগণের শক্তিকেই কিন্তু সকল ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শক্তি ভয় পায়। আমার আপনার মতো অনেক পলিটিশিয়ান কিংবা চিন্তকদের হয়তো ভয় পায় না, কিন্তু জনগণকে ভয় পায়। জনগণ কি করতে পারে এটা তো সবার মাথায় আছে। যে যত বড়ই স্বৈরাচারী হয়ে উঠতে চাক না কেন, 24-এর স্মৃতি তো সে হয়তো ভুলে যাওয়া সম্ভব না। এবং তারও মাথায় আসে যে আমি আজকে যেখানে যেই মন্ত্রীপাড়ায় কিংবা যেই গণভবনে বসে স্বৈরাচার কায়েম করার কথা ভাবছে, এই বেডরুমে জনগণ এসে ঢুকেছিল, আবারও তারা সেই ঢোকার সক্ষমতা রাখে। এই মেসেজটা যদি জনগণের পক্ষ থেকে থাকে, এই অ্যাওয়ারনেস এবং প্রতিবাদের সংস্কৃতি যদি জারি থাকে, তাহলে আমার মনে হয় যে কেউ আর বাংলাদেশকে পেছন দিকে নিয়ে যেতে সাহস করবে না।